দর্শক স্বাগত জানাচ্ছি টিভেন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আর ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্রেন্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা। 21 জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে, এই বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট এক পোস্টে বলেছে। ডিপার্টমেন্ট অফ স্টেট 75টি দেশের ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া স্থগিত করবে যেসব দেশের অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে অগ্রহণযোগ্য হারে কল্যাণমূলক সুবিধা নিয়ে থাকেন। নতুন অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে সম্পদ বের করে নেবেন না, এটা যতদিন পর্যন্ত আমেরিকা নিশ্চিত করতে না পারবে ততদিন পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। ফক্স নিউজ খবরে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তরের এই নথি অনুযায়ী আমেরিকায় সরকারি সহায়তা নিতে পারেন এমন ব্যক্তিদের যাওয়া ঠেকাতে আবেদনকারীদের যাচাই বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করতে যাচ্ছে ডিপার্টমেন্ট অফ স্টেট। এটি না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত থাকবে। একই সাথে কনসুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা না দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কতদিন এই ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত থাকবে তা উল্লেখ করা হয়নি। এর আগে 4 জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্রেন্ট ওয়েলফেয়ার রিসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অফ অরিজিন শিরোনামে প্রকাশিত তালিকায় দেখা যায় আমেরিকায় বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলো 54.8%ই সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে থাকেন। ইরান প্রসঙ্গ, ইরান পরিস্থিতি দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে। যে কোনো মুহূর্তে আমেরিকা দেশটিতে হামলা চালানোর আশঙ্কা জোরালো হয়ে উঠছে। এর মধ্যেই ইরানের সাথে সব ধরনের কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে আমেরিকা। রয়টার্স বলছে, পাল্টা হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি ঘাঁটি থেকে নিজেদের সেনা সরিয়ে আনছে আমেরিকা। আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলা ঘটতে পারে বলেও মনে করছে রয়টার্স। তবে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে অন্তত কয়েকদিন পর হামলা চালাতে পারে আমেরিকা। ইরানের কোনো কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালানো হতে পারে, তার একটি পরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোট নির্বাচনী হাড্ডাহাড্ডিতে লড়াইয়ের আভাস দিলেও জোটের ভিতর আসন ভাগাভাগি নিয়ে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে ইসলামী আন্দোলনের সাথে আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় তারা জোট থেকে বের হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এইসব বিষয় নিয়ে কথা বলবো আর ডেমোক্রেসি অনুষ্ঠানে, এবং আমাদের সাথে নিয়মিত অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন, এবং আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর ও ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরীকে। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই সেটি বাংলাদেশের প্রসঙ্গ। বাংলাদেশ সহ 75টি দেশ ইমিগ্রেন্ট ভিসা পাবে না, এটি নিয়ে স্টেট ডিপার্টমেন্ট যে ঘোষণাটি দিয়েছে তাদের এক্সে, কিন্তু এটি নিয়ে বিস্তারিত নিউজ করেছে ফক্স। কারণ স্টেট ডিপার্টমেন্ট দেশগুলোর নাম পুরোপুরি উল্লেখ করেনি 75টি দেশ, কিন্তু ফক্স নিউজে এই উল্লেখটি এসেছে এবং এটির পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিশেষ করে অভিবাসী বাংলাদেশি যারা আমেরিকায় বসবাস করেন, যারা অপেক্ষা আছেন তাদের স্বজনরা একটা দিন তাদের মতোই আমেরিকায় আসবেন, আমেরিকায় এসে নাগরিকত্ব পাবেন, গ্রিন কার্ড পাবেন, নানা সরকারি সুবিধা পাবেন। সেসব বিষয় নিয়ে তারা সকলেই হতাশ, অনেকের মধ্যে উদ্বিগ্ন। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে এই খবরটা যেটা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ছে, আতঙ্ক ছড়িয়ে পড়ছে, এটা আসলেই কতটা উদ্বেগের? ধন্যবাদ জুয়েল সাহেব। আসলেই উদ্বেগের এবং অনেকে এখানে আশাহত। লক্ষ লক্ষ লোক যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের বছর, এমনকি যুগ পর্যন্ত অপেক্ষা করেছে আমেরিকা আসার জন্য, তাদের মাথায় ছাদ ধসে পড়ার মতো একটা অবস্থা। প্রতিনিয়ত আজকে প্রতি সারাটার সময় কলের উপর কল। কারণ হচ্ছে যারাই দেখেন আপনারা অপেক্ষমান আছে তাদের জন্য এটা একটা বিশাল খারাপ সংবাদ। তবে এটা সঠিক এবং ঘটনা হচ্ছে, আমি বলতে গেলে এটা স্থগিত করা হয়েছে কিন্তু এটা বন্ধ বা বাতিল করা হয় নাই। আমি এজ এন অ্যাটর্নি হিসেবে বলবো, আপনারা ধৈর্যহীন না হয়ে অপেক্ষায় থাকুন। আমরা দেখেছি প্যান্ডামিকের সময় অনেক কিছু স্থগিত ছিল, পরে আবার এগুলা ওপেন হয়েছে। ঠিক তদ্রুপ ভাবে যেসব দেশের লোকজন, 75টি দেশের লোকজন যারা বিপুল পরিমাণে এই দেশের সরকারের উপর বোঝা হয়েছিল, বাংলা যে শব্দটা আমি বুঝা বলতে জন্য আর্থিক সহায়তা অনেকে নিয়ে থাকে আমরা বৈধভাবে, যারা সরকারের উপর বোঝা হয়ে গিয়েছিল তাদের জন্য এটা বিশালভাবে প্রযোজ্য। এবং জানুয়ারি 21, 2026 এর পর থেকে যদি কারো ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে থাকে
এগুলা স্থগিত হবে এবং নতুন করে ইন্টারভিউ দেওয়া হবে না। এটা ডিপার্টমেন্ট অফ স্টেটের ভাষ্য অনুযায়ী এবং তাদের রুলিংস, তাদের যে প্রজ্ঞাপন অনুযায়ী এটাই নির্ধারিত করা হয়েছে। তবে ভিসার প্রক্রিয়া চলবে। যেমন আপনার I-130 ফ্যামিলি পিটিশন গুলা বন্ধ হয় নাই। আপনি ইচ্ছা করলে এখনো যদি কোয়ালিফাইড রিলেটিভ থাকে আপনারা পিটিশন করতে পারবেন, এমনকি স্পন্সর দিতে পারবেন। এনবিসি সবকিছু নেবে, কিন্তু ভিসাটা স্থগিত রাখবে। কারণ হচ্ছে তারা ভেটিং প্রসেসটা সম্পূর্ণ হওয়ার পরেই। কারণ দেখা যাচ্ছে অনেক দেশে যারা স্পন্সর করবে তাদের হয়তো ঠিক মতো অব্লিগেশন ফুলফিল আগে করে নাই, তাদের মাধ্যমে যারা আসছে তারাও হয়তো পাবলিক চার্জ ছিল। এইগুলা তদন্ত করে যখন দেখবে তখন এই লোককে হয়তো তার পরবর্তী স্পন্সর দেখে তারা কিন্তু ভিসা হয়তো দেবে না। এই জিনিসটা খুব সতর্কতার সাথে আমি অনুরোধ করছি, আমার সোশ্যাল মিডিয়ায় বলেছি এবং আমি অনুরোধ করছি সবাইকে TVN24 এর মাধ্যমে সারা বিশ্ব আপনার এই নিউজটা আজকে দেখবে। যারা পাবলিক বেনিফিট মিথ্যার আশ্রয় নিচ্ছেন তারা মিথ্যার আশ্রয় নেবেন না, এবং যারা দেশ থেকে আসবেন তারা একটু স্কিল নিয়ে আসবেন, আপনারা যেন সরকারের বোঝা না হন। পাবলিক চার্জ বলতে সরকারের প্রতি বোঝা, এই জিনিসটা যেন না হয় আর কি। এটাই হচ্ছে আমার কথা। কিন্তু অ্যাটর্নি মোহন চৌধুরী, যেটি জানতে চাই, এটি কি একেবারে বন্ধ হয়ে গেল, নাকি যিনি এখানে সরকারি সুবিধা নিচ্ছেন না এবং তার যে রিলেটিভস কিংবা স্বজনরা আসবেন তারা যোগ্য, তারাও সরকারি সুবিধা নেবেন না, তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো, তারাও কি পাবেন না, নাকি কেউই পাবেন না, একেবারে টোটালি ক্লোজড? এই মুহূর্তে এটা স্থগিত করা হয়েছে। তারা ভেটিং প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই তারা আবার এটা শুরু করবে। কারণ আপনারা জানেন অতীতে আমরা যাদেরকে নিয়ে আসছি, এখানে আমার সাথে আছেন নাকিবুর রহমান, আছেন শেখ মামুন, আছেন। আপনারা জানেন, আপনারা সমাজের সবকিছু মোটামুটি এগুলা কমন জিনিস সবাই আমরা জানি। যে যারাই আমরা এখানে স্পন্সর করে নিয়ে আসি, এর মধ্যে শিওর আপনারাও এখানে অনেকে আছেন। আমরা যখন কাউকে I-130 ফ্যামিলি পিটিশনদের নিয়ে আসি অথবা এমপ্লয়মেন্ট ভিসাদের নিয়ে আসি, এমপ্লয়ার অথবা ফ্যামিলি মেম্বার তারা আমরা কিন্তু স্পন্সর করাই। 864 একটা ফর্ম আছে, স্পন্সর অব্লিগেশন আছে। আমরা স্পন্সর করে নিয়ে আসি, এখানে স্পষ্ট লেখা থাকে যে আমি যাকে স্পন্সর করছি সে কখনো পাবলিক চার্জ হবে না। কিন্তু দেখা যায় যে আমাদের স্টেট, বিভিন্ন স্টেট গুলাতে এখানে পাবলিক চার্জ হওয়ার সুযোগ নাই, কারণ হচ্ছে স্টেটে এই সুবিধাগুলো দিচ্ছে না। আবার কিছু কিছু স্টেট আছে যে স্টেট গুলা ফেডারেল লটা তারা অনুমোদন না করে তারা স্টেট ল অনুযায়ী পাবলিক বেনিফিটটা দিয়ে দিচ্ছে। যেমন মেডিকেড সব স্টেটে আপনি পাবেন না সিটিজেন হওয়ার আগে, অথবা গ্রিন কার্ড 5 বছর হওয়ার আগে, কিন্তু বিভিন্ন স্টেটে দিচ্ছে। সেই দেওয়ার কারণে আমেরিকা ফেডারেল ফান্ডেড প্রোগ্রাম, কিন্তু স্টেট এগুলাকে ফেডারেল ফান্ডেড প্রোগ্রাম, স্টেট এগুলাকে মনিটর করে। স্টেট যদি প্রপারলি মনিটর করতে পারে না, এটা অলরেডি ফেডারেল ফান্ড থেকে টাকা যাচ্ছে, এজন্য তারা স্পন্সর অব্লিগেশন টা সঠিক রাখার জন্য এটা তারা তদারকি করছে এখন। এটা কোনোভাবেই হয়তো হয়তো লসুটের রাখতে লসুট হবে, আপনার কথা আমি একমত। ভবিষ্যতে যারা আসবে তারা তো পাবলিক চার্জ হয় নাই বা নেয় নাই, তারা কেন অতীতের বোঝা বহন করবে? অতীত যারা পাবলিক চার্জ নিয়েছে তাদের দায় দায়িত্ব কোনো ফিউচারের লোকজন নেবে। এটা নিয়ে আই এম শিওর SCLU সহ অনেকগুলা সংগঠন এবং আমাদের একটা সংগঠন আছে ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল, আমরাও কোঅপারেট করতে আজকে অনেক কথা বলছি। কোনোভাবে ফেডারেল এই আদেশের এগেইনস্টে ক্লাস সেকশন লসুট ফাইল করা যায় কিনা, কারণ যারা পিটিশনার শুধু তারাই করতে পারবে যারা তাদের একটা রাইট আছে তাদের ফ্যামিলি মেম্বার্স কে আমেরিকায় নিয়ে আসা। তারা তো এখনো জানে না তার পাবলিক চার্জ হবে কিনা, হয়তো ওয়েল এস্টাবলিশড স্কিল নিয়ে আসবে, তাদেরকে বন্ধ করার ক্ষমতা তো ট্রাম্প প্রশাসনের ইউনিলেটার দেওয়া হয় নাই। আর এটা আবারও বলছে এটা স্থগিত, কিন্তু বাতিল হয় নাই বা বাদ দেওয়ার ক্ষমতা সরকারের নাই, কংগ্রেসের অনুমোদন লাগবে, কারণ তারা অলরেডি টাকা নিয়েছে গুরুত্বপূর্ণ একটা এবং প্রশ্ন তারা আসতে সবকিছু পারে, করছে। অ্যাটর্নি মোহন চৌধুরী, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো আমাদের এই অনুষ্ঠানে কিংবা ভিউজ অনুষ্ঠানে আমরা সাধারণত কোন কোন সরকারি সুবিধাগুলো পাওয়া যায় গভর্নমেন্টের সেসব তথ্যগুলো দিয়ে থাকি। কারণ অনেকেই জানেন না যে এই কোন সুবিধাটা নেওয়াটাই আসলে কাল হয়ে দাঁড়ালো, কিংবা কোন সুবিধা নেওয়াটা সমস্যা। যে কোনো সুবিধা নেওয়াটাই কি সমস্যা, সরকারি সুবিধা? না, যেকোনো নেওয়াটা সমস্যা না। ধরেন একজন লোক যদি কোথাও কাজ করে, হুম হুম। এখানে আসার পরে বৈধ উপায়ে আসছে, সে কাজ করে, সে যদি একটা সার্টেন টাইমে সে আনএমপ্লয়েড হয়ে যায়, সে কিন্তু তার কাজের দক্ষতা অনুযায়ী, কাজের যোগ্যতা, টাইম পিরিয়ড কাজ করছে এই হিসাবে কয়েক কোয়ার্টার কাজ করছে, সে কিন্তু আনএমপ্লয়মেন্ট বেনিফিট পায়। এটা কিন্তু সরকারি কোনো সাহায্য না। সরকারি সুবিধার সাহায্য কিন্তু এক না। হুম হুম। সরকারের উপর বোঝা এবং সরকারের সহায়তা নেওয়া কিন্তু এক না। এটা হচ্ছে তার একটা লিগ্যাল রাইট, আনএমপ্লয়মেন্ট সে পাবে।
কোন সময় সে কাজের জায়গায় দুর্ঘটনায় আহত হলো, সে ওয়ার্কার্স কম্পেনসেশন পাবে, জন্য ইন্স্যুরেন্স পে করা, এটা কিন্তু সরকারি, সে তার কাজের প্রেক্ষিতে অধিকার সে পাচ্ছে। কিন্তু যেমন ক্যাশ অ্যাসিস্ট্যান্স নয়, এটা আমরা টিভিএন 24 এ অতীতে ট্রাম্প প্রশাসন যখন ছিল তখন অনেক কথা হয়েছে, ইদানিংও কথা হয়। এটা হচ্ছে ধরেন ধরেন কেউ হচ্ছে ক্যাশ অ্যাসিস্ট্যান্স দিল, চলতে পারে না, মেডিকেড নিল যেখানে তার নেওয়ার কথা না। সো এই জিনিসগুলো হচ্ছে সরকারি সুবিধা, এমন বেনিফিট নিচ্ছে যেটা তার স্পন্সর তাকে দেওয়ার কথা। আমি আমার ভাইকে স্পন্সর করে নিয়ে আসলাম, আমি কিন্তু লিখে দিচ্ছি, সরকার কিন্তু আমাকে অনুমতি দিচ্ছে এই হিসাবে যে আমার বেসড অন মাই ইনকাম, এই ইনকাম থাকার প্রেক্ষিতে আমি কতজন লোককে আমেরিকায় নিয়ে আসতে পারবো, এবং আমার উপর তারা বোঝা হবে, সরকারের উপর তারা বোঝা হবে না। যদি আমার ইনকামের না এনাফ না হয়, সরকার কিন্তু চাচ্ছে আরেকটা ইনকাম তো যে তার দায়িত্ব নেবে। এটা কিন্তু অলরেডি আমরা পালন করছি, কিন্তু আমরা অনেকেই ফাইল করি, কিন্তু পরবর্তীতে আমরা নিচে যে অব্লিগেশনটা লেখা থাকে, স্পন্সরস অব্লিগেশন I-864 অথবা 864A, এইগুলোর মধ্যে নিচে অব্লিগেশন লেখা থাকে, স্পন্সর অব্লিগেশন কি, আমরা কিন্তু এগুলো ফাইন প্রিন্ট করি না। যে কিন্তু ল কিন্তু এক্সিস্টেন্স করে আগে থেকে, কিন্তু আমরা কোন সরকারই এটা কোনোভাবে এনফোর্স করে না। এখন ট্রাম্প প্রশাসন এনফোর্স করবে কিনা আমি শঙ্কিত। যদি স্পন্সরদেরকে যদি ট্রাম্প প্রশাসন ধরে যে তুমি XYZ কে নিয়ে আসছিলে, তোমার বাবা মা বা ভাই বোন ছেলে মেয়ে, তারা এখন সরকারের বোঝা, এই যে এত টাকা তারা সরকার থেকে বেনিফিট নিয়েছে, তুমি এই টাকা ফেরত দাও, তারা কিন্তু চাইলে কিন্তু করতে পারে, এবং সরকার চাইলে আদায় করা সরকারের পক্ষে সম্ভব। কেননা আমরা প্রতিটা ব্যক্তি, লিগ্যাল ব্যক্তি, সিটিজেন, আমেরিকায় আমরা ট্যাক্স ফাইল করি, এবং ট্যাক্স ফাইলের মধ্যে তার ইনকাম থাকে, সোশ্যাল সিকিউরিটি থাকে, এবং ট্যাক্স রিফান্ড পায় নাকি, ওইখান থেকে সরকার গার্নিশমেন্ট করে রাখতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট গার্নিশ করতে পারে, অনেক কিছু আমেরিকান সরকার করে, এটা করতে পারে, আইনগতই পারে। কিন্তু এটার উপরে আমি শিওর যেটার উপরে লসুট হবে ফিউচার প্রসেসের ব্যাপারে। অতীতেরটা বলতে পারবো না, অতীত যেটা ঘটনা ঘটে গেছে এটা হয়তো সরকার চাইলে আইনগত পদক্ষেপ নিতে পারে, ওই স্পন্সরদের বিরুদ্ধে সহ নিতে পারে। কিন্তু ভবিষ্যৎটা তারা বঞ্চিত হচ্ছে, অতীতে একজন বেনিফিট নিল, তো হুম হুম ভবিষ্যতে হুম। একজন কেন এই দুর্ভোগটা ভোগ করবে? সে তো বেনিফিট নেয় নাই, তার জন্য সে কেন সে তো হয়তো বেনিফিট নেবেও না। সে কেন আপনি অতীতের যে কর্মকাণ্ড, অন্যজনের কর্মকাণ্ড, ভবিষ্যৎ ব্যক্তি কেন পানিশমেন্ট পাবে? ইটস এ ওকে। পানিশমেন্ট ফর দোজ পিপল হু ইজ ওয়েটিং লঙ্গার টাইম, দেয়ার ফ্যামিলি হ্যাজ বিন ওয়েটিং সো রিইউনাইটেড। না, ওকে। আমরা একেবারে টেকনিক্যাল ভাষাটা বুঝতে পেরেছি যে এটা স্থগিতাদেশ, কিন্তু আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে অভিজ্ঞতা, আপনার আগের অভিজ্ঞতা কি বলছে এই ধরনের স্থগিতাদেশগুলো কতদিন পর্যন্ত কার্যকর থাকে, কিংবা এটি কি ট্রাম্প প্রশাসন পুরোটাই থেকে যাবে আগামী 3 বছর, নাকি পরবর্তী গভর্নমেন্ট আসার জন্য অপেক্ষা করতে হবে, আসলে এটা 6 মাস 1 বছর পরে এই স্থগিতাদেশ উঠে যেতে পারে? ধন্যবাদ। 6 মাসের মতো 1 বছর লাগতে পারে, আমরা ঠিক মতো বলতে পারছি না, কারণ কেউ ট্রাম্প ট্রাম্প নিজেও জানে না কয়দিন রাখবে সে। ডিপেন্ড করে আমাদের কি পরিমাণ টেকনোলজি ব্যবহার করবে, এখানে কি পরিমাণ রিসোর্সেস ব্যবহার করবে, এবং কোঅপারেশন কতটুকু এজেন্সি কোঅপারেশন, প্রত্যেকটা স্টেট ডিপার্টমেন্ট, ইউনাইটেড স্টেটের 50টা অঙ্গরাজ্য স্টেটস, ওরা যে কোনো একটা স্টেট যদি কোঅপারেট না করে, তখন সরকার তথ্যগুলা পাবে না, ওদের জন্য তখন লোকজন বঞ্চিত হবে। স্টেটের যে বেনিফিটটা দিচ্ছে, স্টেট কিন্তু ফেডারেল গভর্নমেন্ট এগুলো শেয়ার করতে, শেয়ার না করলে ফেডারেল গভর্নমেন্ট জানবে না যে কে স্ন্যাপ বেনিফিট নিয়েছে, কে ক্যাশ অ্যাসিস্ট্যান্স নিয়েছে, কে বাড়ি ভাড়া নিয়েছে, কে কে অথবা এমন কিছু করেছে যেটা যেটা ছোটখাটো অপরাধ করেছে তার সাথে জড়িত না, অথবা কার বিরুদ্ধে পানিশমেন্ট সরকার জানবে না। এই যে যতটুকু কোঅপারেট তারা কোঅপারেট করবে, তারা যেটা সুরা হবে, এবং সরকার কিভাবে রিসোর্সেস ব্যবহার করবে এটার উপর ডিপেন্ড করে কতদিন সময় লাগবে। ওকে। আমরা এই ধরনের প্রোগ্রামে যখনই অ্যাটর্নিদেরকে নিয়ে আসি, সাধারণত অনেক প্রশ্ন আসতে থাকে, আমাদের সোশ্যাল মিডিয়া অনেক প্রশ্ন আসছে, কিন্তু আমরা শুধুমাত্র আজকের বিষয়ভিত্তিক আলোচনাটার মধ্যেই থাকতে চাই বলে সব প্রশ্ন আমরা নিচ্ছি না। তবে দু একজনের প্রশ্ন একটু আপনার কাছে ছোট্ট করে আনসার নেব। সেটা হলো দীপ্রয় গৌরী দেবী, তিনি জানতে চাচ্ছেন তার বাবা মার এর মধ্যে ভিসা হয়ে গেছে, তাদেরকে কি 21 তারিখে আগে ঢুকতে হবে নাকি পরে ঢুকলে কোনো সমস্যা হবে? যাদের ভিসা হয়ে গেছে তাদেরকে আমরা অনুরোধ করব আর্লি চলে আসেন, কারণ হচ্ছে এয়ারপোর্টে সিবিপি, কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন, ইমিগ্রেশনে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। যারা ইমিগ্রেন্ট ভিসা যারা পেয়েছেন, তারা কিন্তু এই দেশে ঢোকার আগ পর্যন্ত তাদেরকে এডমিশন গ্যারান্টিড বলা যাচ্ছে না। যেমনকি ট্যুরিস্ট ভিসা সেম ভিসা, আপনারা যদি গ্রিন কার্ড ভিসা পেয়ে থাকেন,
আর যদি ইমিগ্রেন্ট ভিসা পেয়েছেন, আর যদি যদি ইন্টারভিউতে যদি সিবিবি যখন আপনাকে প্রশ্ন করবে, স্যাটিসফ্যাক্টরি উত্তর না দিতে পারেন, আপনাকে অ্যাডমিশন ডিনাই করতে পারে। এমনকি গ্রিন কার্ড ধারীদের উদ্দেশ্য বলছি, যারা গ্রিন কার্ড নিয়ে আসবেন তাদেরকেও কিন্তু এখন বর্ডারে প্রতিটা সময় একমাত্র সিটিজেন ছাড়া যারা আমেরিকায় প্রবেশ করবে প্রত্যেককে কিন্তু ধরা হয় যে নিউ অ্যাডমিশন হিসেবে ধরা হচ্ছে, এবং তাকে অফিসারের উপর ডিপেন্ড করবে। পলিসি একই, বিভিন্ন অফিসার বিভিন্ন রকম, খুব সহজে ছেড়ে দিচ্ছে। কাউকে যদি প্রশ্ন করে তাকে ইন্টারোগেশন করলে স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে না পারলে তাকে অ্যাডমিশন ডিনাই করতে পারে। আমি অনুরোধ করব ওকে, যারা ভিসা পেয়েছেন তাড়াতাড়ি চলে দ্রুত আসেন। চলে আসুন। আরেকজনের ছোট্ট একটা প্রশ্ন নেব। অনেক শিক্ষার্থীরা প্রশ্ন করছেন, সাধারণত শিক্ষার্থী এবং ভিজিটরদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাই তো? মানে এটা তো পরিষ্কার বিষয়টা। ভিসা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা। ওকে। ইমিগ্রেন্ট ভিসা যে ক্যাটাগরি গুলা, এগুলা এফেক্টেড, স্থগিত। ইমিগ্রেন্ট ভিসার মধ্যে হচ্ছে EB1, হুম, EB2, EB3, এই ধরনের EB5। হুম, আর ইমিগ্রেন্ট, আর তারপর F1 ফ্যামিলি বেসড, F1, F2, F2A, হুম। F2B, F2, F3, F4, এগুলো হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা। সো সো পরিষ্কার, অনেকটাই পরিষ্কার। আফসার আহসানের শেষ প্রশ্নটি আমরা দিচ্ছি। তিনি বলছেন তার F4 ভিসার ইন্টারভিউ 22 তারিখে ঢাকায় হবে, কিন্তু তিনি F1 ভিসা এখন নিউ ইয়র্কে আছেন। উনি কি এই মুহূর্তে যাবেন কিনা সেটা আপনার পরামর্শ দিতে আপনার চাচ্ছেন। ভিসাটা অটোমেটিকলি এখানে আর হবে না, যেহেতু স্থগিত আদেশ দিয়ে দিয়েছে, এটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। আপনি এমবাসিতে কল দিবেন, তারা নতুন ডেট দেবে, তারাই জানাবে ডেট ক্যান্সেল করবে, অথবা আপনি কল দিলে জানতে পারবেন, তার নতুন ডেট আপনি যাবেন। ওকে, অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। আপনি যদি সবশেষ দর্শকদের জন্য কিছু যোগ করতে চান সেটি যোগ করলে। আমরা জানি যে আজকে বেশ ব্যস্ত সময় আপনার যাচ্ছে, ক্লায়েন্টদের ব্যস্ত সময় যাচ্ছে, গণমাধ্যমে, বাংলাদেশের গণমাধ্যমে, আমেরিকার গণমাধ্যমে আপনাকে কথা বলতে হচ্ছে, আপডেটগুলো জানাতে হচ্ছে। একেবারে সবশেষ যদি দর্শকদেরকে কোনো একটা পরামর্শ দিতে চান এই বিষয়ে আমরা শেষ করবো আপনার আসলে। তবে সবাইকে অনুরোধ করব, আপনারা যে দেশে আছেন আইন মেনে চলবেন এবং আইনগুলা জানবেন, এবং সরকারি সুবিধা যদি নিতান্ত প্রয়োজন হয় সত্য বলে নিবেন, মিথ্যার কোনো আশ্রয় নেবেন না। এবং ইমিগ্রেন্ট ভিসা ছাড়া অন্য কোনো ভিসা এখানে এফেক্ট হবে না, তবে সৎ থাকার চেষ্টা করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর ও ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরীর সঙ্গে। আপনাকে ব্যস্ততম সময়ের মধ্য থেকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। আলোচনায় ফিরছি। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আপনার সাথে কথা বলতে চাই। নিঃসন্দেহে এতক্ষণ আপনিও শুনছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরীর কথাগুলো। বাংলাদেশি কমিউনিটি কতটা আসলে দুর্বিপাকে আছে কিংবা সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে এটি অনেকটুকু স্পষ্ট হয়েছে আমাদের কাছে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হলো যে এর আগে আমরা দেখেছি ভিসা বন্ডের একটি তালিকা হয়েছিল, সেই তালিকায় বাংলাদেশের নাম আছে। এখন 75টি দেশের ইমিগ্রেন্ট বন্ধ হচ্ছে ভিসা, সেখানে বাংলাদেশের নাম আসছে। বাংলাদেশের নাম ঘুরে ফিরে বিভিন্নভাবে আমেরিকার একটু যেন কেমন যেন সুনজরে থাকছে না। এবং বাংলাদেশের যে পাসপোর্ট সেটির মান কমতে কমতে এমন একটি অবস্থায় দাঁড়িয়েছে। এটির কারণটা আসলে আপনার কাছে কি মনে হচ্ছে? এটি কি বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক যে অস্থিরতা চলছে সেসব কারণে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশকে একটু আগের মতো সুনজরে দেখছে না? বিষয়গুলো কি এরকম মনে হচ্ছে? জি, অনেক ধন্যবাদ জুয়েল ভাই, এবং আপনার মাধ্যমে দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। না, আমি এমনটি মনে করি না। এটা ওভারঅল আমেরিকার ফরেন পলিসি। আপনি হুম, ৭৫ টা দেশ, সবগুলা দেশেরই তো আ রাজনৈতিক হুম, অস্থিতিশীলতা আছে। এটা তো আ মেনে নেওয়া যায় না। ওভারঅল অ্যা ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেই আ ইমিগ্রেশন পলিসি, এবং অনেকেই বলে যে প্রজেক্ট 2024 যেটা ছিল, যেটার মাধ্যমে আমেরিকাকে আ মূলত একটা আ ইউরোপিয়ান এথনোসিটি ডমিন্যান্ট একটা দেশ হিসাবে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা, এটার অবজেক্টিভ নিয়েই এই ধরনের ইমিগ্রেশন পলিসি গুলা হচ্ছে। আমরা যদি হুম, আ ডেফিনিটলি অ্যাটর্নি মঈন ভাই খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন। প্যানিক করার কোনো কারণ নেই। কারণ এগুলা নিয়ে অনেক লসুট হবে। স্পেশালি যারা বিবাহ করছেন তাদের হুম, স্ত্রীর সাথে এবং ফ্যামিলিকে আ একসাথে রাখা, এগুলা কিন্তু কনস্টিটিউশনাল রাইট। সো এই রাইট গুলা আ ক্ষুণ্ণ হলো হুম, কিনা এই অর্ডারের মাধ্যমে, এগুলা নিয়ে কিন্তু অনেক আ আইনি আ জটিলতা তৈরি হবে। আমি যেটা সিম্পলি মনে করি যে আমরা যদি দেখি যে বিভিন্ন দেশগুলাতে আ মানে বাংলাদেশে ঢাকা কনসুলেট বিভাগে
এই ইমিগ্রেন্ট ভিসার ব্যাকলগ কিন্তু অলমোস্ট ৩০০ দিনের, এবং এখন অনির্দিষ্টকালের জন্য এটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু এই ব্যাকলগটা অনেক আহ, বেশি দীর্ঘায়িত হবে। এটা অনেকের জন্যই একটা সমস্যা তৈরি করবে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমি যেটা বলবো যে এ ধরনের পলিসির মাধ্যমে আহ, আমেরিকা কিন্তু নিজের অর্থনীতির একটা বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। অলরেডি এটার একটা ইম্প্যাক্ট আমরা কিন্তু দেখছি মার্কেটে। স্টক মার্কেট বলেন, অর্থনীতির অন্যান্য জায়গায় বলেন, আমরা কিন্তু এটার একটা ইম্প্যাক্ট দেখছি। সো এই ধরনের পলিসি এবং এরপরে আহ, একটা বড় অ্যাপিল ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইলেকশন হওয়ার জন্য, ইলেক্টেড হওয়ার সময় যে তিনি যুদ্ধ বন্ধ করবেন। যুদ্ধ আমরা বন্ধের লক্ষণ ডেফিনেটলি খুব একটা দেখছি না। আমরা ভেনিজুয়েলাতে যেই একেবারে মানে মানে অসম্ভব অস্বাভাবিক একটা কার্যক্রম দেখলাম, যে একটা প্রেসিডেন্ট তার প্রতি তিনি অগণতান্ত্রিক হতে পারেন, তাকে অপছন্দ আমরা করতে পারি, তার পলিসি আমাদের পছন্দ না হতে পারে, কিন্তু একটা সার্বভৌম দেশের সর্বোচ্চ ব্যক্তিকে সেনাবাহিনী দিয়ে এরকম করে ধরে নিয়ে আসা, এটা কিন্তু পৃথিবীর অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা হুমকি। তারপরে আমরা দেখছি যে ইরান নিয়ে একটা যুদ্ধের দামামা বাজছে। সো যুদ্ধ বন্ধের পরিবর্তে আমরা কিন্তু দেখছি যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার একটা লক্ষণ। সো এই জিনিসগুলা সবাইকেই ওরিড করবে, এবং এটা কখনোই কাম্য না। হ্যাঁ, মানে ইমিগ্রেশন তার পলিসি গুলো নিয়ে নানা ধরনের বিতর্ক চলছে, কিন্তু ডক্টর নাকিবুর রহমান সেটা হলো মানে ভারত কিংবা অন্যান্য দেশগুলো যারা আছে তারা সবসময় একটু সেফ সাইডে থাকছে, যদিও ট্যারিফের ক্ষেত্রে ভারতের উপর বেশ ক্ষুব্ধ এবং বোঝা যাচ্ছে যে বিভিন্ন সময় মোদিকে নিয়ে তিনি ব্যঙ্গাত্মক কথা বলছেন। কিন্তু সাধারণত বাংলাদেশ খুব একটা বিপাকে পড়তে হয়নি। এর আগের যদি 4 বছরের কথা আমরা চিন্তা করি, যে ডোনাল্ড ট্রাম্পের সেই আগের 4 বছরেও বাংলাদেশ একটু সেফ সাইডে ছিল, এবার সেফ সাইডে থাকছে না। মানে আমাদের কূটনীতির জায়গা থেকে কি একটু কথা বলার সুযোগ আছে? আমার মনে হয় না। কারণ এর আগের ট্রাম্পের ৪ বছরে খুব স্পেসিফিক অল্প কিছু দেশ বিপদে পড়েছিল। হুম, আমরা যদি দেখি যে হুম, হুম, একেবারে হাতে গোনা কয়েকটা দেশ। কিন্তু এইবার আপনি যদি ৭৫ টা দেশকে তালিকাভুক্ত করেন, হুম, হুম, ডেফিনিটলি বাংলাদেশের নাম তো পড়বেই। অধিকাংশ দেশই পড়বে। খুব বেশি কেউ বাকি থাকতে পারবে না, এবং যেখানে আ যেই মেট্রিক্স ব্যবহার করা হয়েছে, যে পাবলিক চার্জ, হুম, হুম, যে কারা সরকারি সুযোগ সুবিধা নেন। সো এই ক্যাটেগরিতে যারা পড়েছে তাদের 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 প্রতি এই তাদের দিকেই এই আ স্যাংশনটা, এই একটু খড়গ তাদের প্রতি খরচটা এসেছে। পড়ে যাবে। তো যেখানে এবং 19 নাম্বারে আছে, বাদ হ্যাঁ, পড়ার তো সুযোগ কম। হ্যাঁ, সো বাদ পড়ার যদি যদি ২০ টা দেশ, ৭৫ এর বদলে যদি ২০ টা দেশ হতো, বাংলাদেশের নামের মধ্যে পড়তো। হুম, আর তারপরে আপনার বন্ডের যে বিষয়টা, এটাও তো অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ এসে থেকে গিয়েছে। সো এটা তো পাবলিক রেকর্ড। হুম, হুম, সো সুতরাং এই বন্ডের বিষয়টা সেই ব্যারোমিটার থেকেই এসেছে। সো এটা আ মানে বাংলাদেশ থেকে যারা আসেন তাদের যেই আচার-আচরণ, এ ব্যাপারে অ্যাটর্নি মঈন সাহেব যেটা বলেছেন, সর্বশেষ উনার যে অ্যাপিল, যে আমরা যেখানেই থাকি সেখানে আমাদের আইন মেনে চলতে হবে। রাইট। আমাদের আইন ভাঙার যে একটা অনেকেরই মধ্যে প্রবণতা আছে, এটার একটা মাসুল কিন্তু জি। আমাদের অন্যান্যরা দিচ্ছে। শেকাল মামুন, আপনার কাছে একটু যাই। সেটা হলো যে দুজন অতিথির কথাতেই সেই বিষয়টি উঠে এসেছে। সেটা হলো আমরা বাংলাদেশীরা আসছি, আসার পরে আমরা আসলেই যে সুযোগগুলো পাওয়া যায় সেটা সর্বোচ্চ অপব্যবহারে লিপ্ত হয়ে যাই বেশিরভাগ বাংলাদেশীরা। আমরা যে এলাকাটাতে বাংলাদেশীরা বসবাস করেন, আপনি দেখবেন সেই এলাকাটা তুলনামূলক একটু অপরিচ্ছন্ন, একটু এলোমেলো, একটু বিশৃঙ্খল, একটু গাড়ির হর্ন বেশি বাজে, একটু সমস্যা, আমাদের আচরণগত যে সমস্যাগুলো দিনের পর দিন জমেছে এবং সেটির জন্য এখন পুরো বাংলাদেশের যারা আছেন তারা সবাই এখন সাফার করার মতো মানে সময় চলে এসেছে। এই সময়টাতে এখন কি আসলে বড় পরিসরে আমাদের কমিউনিটি লিডার যারা, তারা এই আহ্বানটা কিংবা এই কাজটা করা দরকার, যে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আমাদের বেখেয়ালি আচরণের ফলাফল তো এখন বড় আকারে চলে আসছে, বড় বিপদ ডেকে আনছে জাতির জন্য। Well, thank you. Well, public charge গেছে যখন আমি কুয়েতের নামও দেখলাম। তো কুয়েতের কোনো লোক আমেরিকাতে এসে কোনো পাবলিক বেনিফিট নেয় বলে আমার কোনো মনে নেই। They are one of the richest country. So আমরা যেটা হয়তো আমরা দোষ মানে এখন ডিফেন্স করার চেষ্টা করতেছি একটা নার্সিসিস্টিক অ্যাক্ট এর উপর, আমি হয়তো কোনো অন্যায় করে ফেলছি। কিন্তু look, there's so many good people from Bangladesh. There's so many thousands of people
working for the police department, education, whatever, civil service, they're paying taxes. I pay a lot of taxes. A lot of people are paying taxes, law-abiding citizen, and respecting this country, community, and everything. So তার মানে এই না যে আমরা সবাই এখানে এসে শুধু আমেরিকার গভর্নমেন্টের উপরে বোঝা হয়ে পড়ছি। I don't think that's, একদম ঢালাওভাবে এটা বলা, I don't accept this. Well, এবং এখানকার আমেরিকার যে কনস্টিটিউশন আছে, প্রত্যেকটা সিটি স্টেটে যেসব ল আছে, through that law, হয়তো কেউ মেডিকেড না, এখন if somebody is above 55 এবং disabled, they have right to take the Medicaid instead of going to the emergency room. অথবা কেউ যদি 65 years হয় এখানে, তখন by default they get the Medicare, এটা ফেডারেল গভর্নমেন্টকে রেসপন্সিবল নিতে। কিন্তু at the same time, আপনি যদি দেখেন যে আমাদের মধ্যে যেসব লোকরা প্রফেশনাল চাকরি করে, they making a lot of money এবং they're paying a lot of taxes, আমরা এখানে বিজনেস করতেছি, কাজ করতেছি 24/7 days a week, সো এখানে তো এটা গভর্নমেন্ট তো বেনিফিটেড হচ্ছে, কমিউনিটি বেনিফিটেড হচ্ছে। সো শুধু আপনি যদি এগুলো চিন্তা করেন, নাকিব ভাই বলতেছিল যে immigrant is part of this এই দেশের সোসাইটির একটা ফ্যাব্রিক, it is the continuation. So আমরা যদি historically দেখি, immigrant also contributed a lot, not taking the benefit. এখন ট্রাম্প গভর্নমেন্ট এসে বলতেছে হিউজ বেনিফিট নিচ্ছে, 54% বা 50% বাংলাদেশিরা হয়তো some sort of taking certain benefit, কিন্তু it's part of the law, it's part of the state system, it's part of the city system. It's not like they're simply going and getting the money from the system. So I don't blame this. Why don't we make the law more clear to the, or when you provide those kind of benefit, it needs to be make more clarity. So এখানে clarity না করে আপনি ঢালাওভাবে একটা দেশকে বা একটা কমিউনিটিকে ব্লেম করবেন, আমি আসলে এটাকে অ্যাকসেপ্ট করতে পারতেছি না। ওকে, There's a lot of good people out এটা there. একটা ডিফারেন্ট পয়েন্ট, এবং এটাও গুরুত্বের সঙ্গে বিবেচনা নেওয়া উচিত যে তারা তো আইনের মধ্যে থেকে এটা নিচ্ছে, এমন না যে এটি Right. চুরি করে নিচ্ছে। কেউ হয়তো এমনটা ধরা পড়েছেন যে ভুল তথ্য দিয়েছেন কিংবা তথ্য গোপন করেছেন, এমনটাও হয়েছে। They should go to jail. Then they should put them trial and put them in jail. That's it. That's an example. And then আর কেউ হয়তো এটা করবে না, কিন্তু আপনি যখন এটা করতেছেন না, at the same time আপনি একটা কমিউনিটিকে ব্লেম করতেছেন। আমরা as a good citizen, concerned citizen, I cannot take the blame. যেমন 9/11 এর পরে যখন হয়েছে যে সমস্ত মুসলমানরা terrorist. No, I'm not a terrorist. I'm not a bad person. I respect this country. I follow this country's rules and regulation. Same thing, public charge যেটা বলা হচ্ছে যে হ্যাঁ, আমি যাদেরকে স্পন্সর করছি, for the 3 years they came here, they worked here, they contributed to this economy. এখন যদি তারা cross the age limit and they qualified for certain benefit, is the state responsibility to clarify that things. It's not my responsibility. It's not that person's responsibility. He qualified to become to get those benefit. ওকে, আমরা একটু প্রসঙ্গটা পাল্টে নিয়ে ডক্টর নকিবুর রহমান, আমরা ইরান প্রসঙ্গে যেতে চাই। ইরান প্রসঙ্গের আপডেটগুলো মোটামুটি আমাদের জানা আছে। একেবারে চরম মুহূর্তে এসে যেটি আমরা জানতে চাই, কিংবা দর্শকদের উদ্বেগের জায়গা যেখানে, সেটা হলো আমেরিকা কি শেষ পর্যন্ত ইরান আক্রমণ করছে, নাকি অনেক হিসেব নিকেশ করে তারপর আসলে এই সিদ্ধান্তটা নেওয়ার বিষয় থাকে? ডেফিনেটলি ইরান তো ভেনেজুয়েলার মতো এত দুর্বল সামরিকভাবে না, সুতরাং এখানে এবং ইরান আক্রমণের কথা আমরা শুধু সেই প্রেসিডেন্ট বারাক ওবামা যেদিন ইলেক্টেড হলো সেদিন থেকে আমরা শুনছিলাম। সো আমরা দীর্ঘ 2008 সাল থেকে অলমোস্ট আমরা প্রায় 16 বছরের মতো আমরা পার করে দিলাম, 17-18 বছরের মতো পার করে দিলাম আমরা। এখনো পর্যন্ত ইরানে ফুল থ্রটল অ্যাটাক আমরা দেখিনি, যদিও আমরা কিছু অ্যাটাক দেখেছি। আমরা দেখেছিলাম যে একটা রিটেলিটরি অ্যাটাক আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের আমলেই আমরা দেখেছি, যে ইরানের যেই নিউক্লিয়ার প্ল্যান্ট ছিল সেখানে ক্লাস্টার বোমা নিক্ষেপ আমরা দেখেছি, এবং এটার খুব বেশি রিটেলিয়েশন ইরান নেয়নি, একটা পরিত্যক্ত আর্মি বেজে নিয়েছে। সো আমার মনে হয় যে আমরা একেবারে ফুল স্কেল যুদ্ধ আমরা দেখব না, বাট ডেফিনেটলি সম্মান রক্ষার্থে, মানে দুই পক্ষের সম্মান রক্ষার্থে আমরা হয়তো কিছু পাল্টা হামলা দেখবো। যেটি হয়েছিল কিছুদিন আগে, অর্থাৎ 3টি পারমাণবিক স্থাপনায় হামলা, পরবর্তীতে কাতারে তাদের বেজে ঘোষণা দিয়ে হামলা, অনেকটা জানিয়ে শুনিয়ে হামলা, পাল্টা হামলা, সেই ধরনের আশঙ্কাই করছেন আপনি? বড় ধরনের কিছু না, মানে সিরিয়াস ধরনের কিছু এক্সপেক্ট করছি না। ওকে, শেখাল মামুন, খুবই সংক্ষেপে জানবো, আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আলোচনার জন্য সময় রাখতে চাই। সেটি হলো যে ইরান এর আগে গত 47 বছরে, অর্থাৎ ইসলামী বিপ্লব যেটি 1979 সালে হয়েছে, তারপর 47 বছরে এই ধরনের বড় বিদ্রোহ কিংবা বড় বিক্ষোভ আরো 6টির মতো সামাল দিয়েছে।
কিন্তু এবারের বিদ্রোহটাকে বলা হচ্ছে যে না, এবার সম্ভবত সামাল দিতে পারবে না। এখন পর্যন্ত যে আপডেটগুলো আছে আপনাদের হাতে, তাতে কি মনে হচ্ছে যে এবারও সামাল দিয়ে দেবে, নাকি এবার একটু মহাবিপদেই পড়বে? Well, it looks very critical, but আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন যে it is like a Israeli plan, Mossad's plan to just clear the whole Middle East and just, আমরা দেখছি যে লিবিয়া চলে গেছে, ইরাক চলে গেছে, সুদান চলে গেছে, ইয়েমেন চলে গেছে. So all the countries has to fall. So this is the things is artificially created for the last 45, 47 years. They survived. But it seems very, very tricky, very, very critical. এবং ইসরায়েল এবং চেষ্টা করতেছিল যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে আমেরিকাকে ইনভাইট করতে, আমেরিকাকে যুদ্ধে নেওয়ার জন্য। সেটাও আমেরিকা হয়তো প্রিভিয়াসলি জয়েন করেনি, বাট দিস টাইম আই থিঙ্ক আমেরিকা যদি বম্বিং করে, বাট আই ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন যদি আমেরিকান ইরানিয়ান পিপলরা যদি স্ট্যান্ড আপ এগেইনস্ট দিস কাইন্ড অফ ওয়েস্টার্ন অ্যাটাক, যদি তারা আসলে যদি মনে করে। কিন্তু fact is in the ground, there's a huge number of people, the huge percentage of young people that are unemployed, their life economy is really, really bad situation because of the Western embargo. So Western country wants the Iranian resources, especially Iranian oil, is a huge reserve. এবং ইসরায়েলের জন্য একটা huge benefit. Nobody will be against Israel anymore in the Middle East. They will be the superpower in the Middle East. এটাই ultimate goal for the আমেরিকা এবং ইসরায়েল। ওকে, ওকে, কিছুটা পরিষ্কার হয়েছে। গতকালকেও আমরা এই বিষয়টা নিয়ে পুরোটাই আলোচনা করেছিলাম। আমি একটু ডক্টর নাকিবুর রহমান আপনাকে পেয়েছি, বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই, যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আপনি জামায়াত ইসলামের আমেরিকাতে দলটির মুখপাত্র হিসেবে কাজ করছেন। সবশেষ আমরা যে আপডেটটা এখন দেখতে পাচ্ছি সেটি হলো যে 11 দলীয় জোট, যেটি জামাতের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, আগামী নির্বাচনে অংশ নিচ্ছে, সেই জোটের আসন বন্টন নিয়ে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের সঙ্গে, অর্থাৎ 11 দলের মধ্যে তুলনামূলক সবচেয়ে বড় দলটাই বলা যেতে পারে ইসলামী আন্দোলন, তাদের সঙ্গে এখন আসন বন্টন নিয়ে এক ধরনের মত পার্থক্য তৈরি হচ্ছে এবং শেষ পর্যন্ত জোটটা ভেঙে যেতে পারে। এটি এখন পর্যন্ত কি খবর আছে, অর্থাৎ জোটটা কি ভেঙে যাবে নাকি শেষ পর্যন্ত সমঝোতা হবে? জি, অনেক ধন্যবাদ। প্রথমেই একটু ক্লিয়ার করি যে এটা আসলে কোনো জোট না। শুরু থেকে এটা বলা হচ্ছিল যে 8টা দল একসাথে মিলে একটা নির্বাচনী সমঝোতার কথা বলেছেন, যে তারা এক বাক্সে ভোট দেবেন এবং এই 8টা দলের বাইরে পরবর্তীতে আরো 3টা দলের সাথে এই সমঝোতা হয়েছে। এটা হলো এনসিপি, এলডিপি এবং এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। এই 3টা দল যুক্ত হয়ে এটা 11 দলীয় একটা নির্বাচনী ঐক্য হয়েছে এবং এই নির্বাচনী ঐক্যগুলা সবসময় খুব ট্রিকি হয় এবং আমি এই 11টা দলের যে নির্বাচনী ঐক্য, সেই নির্বাচনী দলের সবগুলা দলের প্রতি শ্রদ্ধা রাখি এবং সবাই চেষ্টা করে তার দলকে সর্বোচ্চ সংখ্যক আসন যাতে এই সমঝোতার মাধ্যমে তারা পায়, এটার চেষ্টা করা। এবং এই নেগোসিয়েশনটা খুব কন্টেনশাস হয়। যখন এই নেগোসিয়েশন প্রসেস চলে তখন অনেক ধরনের তিক্ততা সৃষ্টি হয়, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই মিলে যেটা মানে প্রত্যেকে যদি প্রত্যেকের জন্য সর্বোচ্চ আসন চায়, তাহলে পরে 300 আসনটা সম্ভব না কাউকে স্যাটিসফাই করা, আপনার 600 কিংবা 700 আসনে চলে যাবে এটা। সো এই কারণে এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে, উই নিড টু লেট দ্য প্রসেস প্লে আউট, এবং এটাতে সময় লাগে এবং শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে যে একটা কিংবা 2টা দল তাদের যেই এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটা তারা মিট করতে পারছে না এবং তারা হয়তো এই আসন সমঝোতা থেকে তারা হয়তো বের হয়ে নিজেরাই নিজেদের মতো করে নির্বাচন করতে পারে এবং এটার পসিবিলিটিও আছে। আমি আশা করব যে একটা খুব ন্যূনতম আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে এই জোটটা তৈরি হয়েছে, যে 24 জুলাই মাসে আমাদের হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে যেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে, এই জুলাইয়ের সপক্ষের শক্তিগুলার ঐক্যবদ্ধ হওয়া, সংস্কারকে মেকশিওর করা যে হচ্ছে হা ভোটের উপরে হা ভোট যাতে জয়ী হয়, এই ন্যূনতম বিষয়গুলা নিয়েই কিন্তু ঐক্যটা, এবং এই ন্যূনতম বিষয়গুলা নিয়ে যারা ঐক্যমত পোষণ করেন তারাই এই জোটগত নির্বাচনী সমঝোতার মধ্যে এসেছেন। সুতরাং এই আসন বন্টনে যেই পলিসিটা নেওয়া হয়েছে যে কে কোন দলের, এটার থেকে মূল বিচার্য হবে যে কার জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আমি মনে করতে পারি যে আমি সেখানে জয়ী হব, কিন্তু যদি তথ্য উপাত্ত এবং সার্ভে আমার এই দাবিকে সমর্থন না করে, তাহলে পরে এই আসনটা
সেই দলকে দিলে পরে এটা অপোজিশন জোটকেই একটা ওয়াক ওভার দেওয়ার মতো অবস্থা হবে। সো সেই জায়গা থেকে নেগোসিয়েশনটা সবসময় কন্টেনশাস হয়। গতকালকে আপনারা জানেন যে দুপুর 4টার সময়, বিকাল 4টা বাংলাদেশ সময় সবগুলা দলেরই 11টা দলেরই প্রধানদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আসন সমঝোতাটা হয়ে ওঠেনি। এবং এটা আমি যতটুকু খবর পেয়েছি যে অল্প কিছু সংখ্যক আসন নিয়েই এখানে টানাপোড়েনটা চলছে। আমি আশা করব যে আজকে কালকের মধ্যে এই টানাপোড়েনটা ওভারকাম করা যাবে। আর যদি ওভারকাম করা না যায়, গণতন্ত্রে এটাই সৌন্দর্য যে উই মাইট নট বি এবল টু এগ্রি উইথ এভরিথিং, কিন্তু কারো প্রতি কটু কথা, কারো প্রতি অসম্মান যেন আমরা না করি, এবং সম্মানজনকভাবে নিজেরা নিজেদের মতো করে নির্বাচন করব। সুতরাং আমি এখনো বিশ্বাস করি যে জুলাইয়ের পক্ষের যে শক্তিগুলো আছে, যারা বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে দেখতে চান, যারা জুলাই হ্যাঁ ভোটের পক্ষে, এবং যারা চাঁদাবাজি, এই দুর্নীতিবাজদের প্রতিহত করতে চান, তাদের ঐক্যটা জনগণ দেখতে চায়, তাদের মধ্যে একটা টেকনিক্যাল স্পিড জনগণ দেখতে চায় না। সো সে জায়গা থেকে আমি আশা করব যে এই নির্বাচনী সমঝোতাটা 11 দলের মধ্যে অটুট থাকে। বাট যদি কোনো কারণে এটা অটুট না থাকে, এটাও একটা গণতন্ত্রের সৌন্দর্য, আমাদেরকে এটা সম্মানজনকভাবে ম্যাচিউরলি মেনে নিতে হবে। এবং কারো প্রতি জাস্ট বিকজ দে ডিডন্ট এগ্রি উইথ মি, অথবা কেউ নিজেদের মতো চলতে চাইলো, এর মানেই এরা ভুল পথে আছে কিংবা এদেরকে নিয়ে আমাকে কটু কথা বলতে হবে, এটাও যেন আমরা না করি। সবার প্রতি সর্বোচ্চ সম্মান যেন আমরা বজায় রাখতে পারি। ডক্টর নাকিবুর রহমান, একটা টেকনিক্যাল সমস্যা হবে না? মানে মনোনয়ন তো জমা দিয়ে দেওয়া হয়েছে, এখন যদি যেসব জায়গায় ইসলামী আন্দোলনকে আগে থেকে ছাড় দেওয়া হয়েছে সেই সব জায়গায় জামাত তো প্রার্থী দেয় নাই, এখন যদি এটা ঠিক এরকম না। আমরা যদি দেখি যে জামাত 276টা আসনে প্রার্থী দিয়েছে, 24টি আসনে জামাত প্রার্থী দেয়নি, এবং এই 24টা আসন যেগুলাতে প্রার্থী দেওয়া হয়নি, এই আসনগুলাতে সমঝোতা আগেই হয়ে গিয়েছে। যেমন এর মধ্যে আমরা যদি দেখি যে ঢাকা 8-এ নাসিরউদ্দিন পাটোয়ারিকে সেখানে জামাতের যিনি ক্যান্ডিডেট তিনি উইথড্র করেছেন, তারপরে ঢাকা 11-তে নাহিদ, তারপরে ঢাকা 13-তে মৌলানা মামুনুল হক, তারপরে বরিশাল 3-এ মানে ইসলামী আন্দোলনের ওইসব জায়গায় জামাতের প্রার্থী এখন আছে। সুতরাং যদি কোনো কারণে, এখানে আমি বলছি না কোনো দলের আমি নাম নিচ্ছি না, আমি শেষ পর্যন্ত আশা করি যে সবার সাথেই সমঝোতা হবে, কিন্তু যদি কোনো কারণে সমঝোতা না হয়, এটাও একটা সৌন্দর্য যে আমরা উই এগ্রি টু ডিসএগ্রি এন্ড উই ক্যান গো আওয়ার ওন ওয়েজ। জি, সেকাল বাবু, কতটা পর্যবেক্ষণ করছেন বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি? সেই জায়গা থেকে সবশেষ যে জরিপটা দেখলাম আমরা, জরিপ নিয়ে তো আমরা সবসময় আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগে প্রচুর কথা বলেছি যে এখানকার যে জরিপগুলো হয় সেগুলো শেষ পর্যন্ত কোন দিকে যায়, কোন জরিপে কাকে এগিয়ে রাখছে। বাংলাদেশে সবশেষ যে জরিপটি আসলো সেখানে একেবারে হাড্ডাহাড্ডি, মানে দেখা গেল যে 1% কাছাকাছি পার্থক্য বিএনপি এবং জামাতের জোটের। বাস্তবের মাঠের পরিস্থিতি কিংবা নির্বাচনী যে আলোচনাগুলো দেখছেন, প্রচারণা কর্মকাণ্ডগুলো দেখছেন, তাতে কি মনে হয় যে জামাত এবার যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা সেটা কোনো কোনো ক্ষেত্রে বিএনপিকে ছাড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেই জায়গায় পৌঁছতে পারবে? Well, it's very tricky. I'm not sure because a certain area, it could be. The fact is, previously, আমরা জানি যে young generation বা যেটাই হোক, যে এখানে আওয়ামী লীগকে দেখছে, বিএনপি কে দেখছে, they feel like some people feel that the coin of the opposite side. So people are a little bit frustrated with the both party. At the same time, আমরা যখন আমেরিকাতে যখন দেখি যে রিপাবলিকান বা ডেমোক্র্যাট যখন ডিবেট হয়, বা আমাদের কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে দুইজনের ডিবেট হয় আমাদের লোকাল টেলিভিশনে, আমরা দেখতে পারি। কিন্তু বাংলাদেশের প্রোপাগান্ডা এটা দেখতে পারতেছে না যে সব সিটে যারা জামাত হোক, বিএনপি হোক, যারা যখন রান করতেছে তাদের প্ল্যাটফর্মটা কি, তারা কিসের জন্য মানে রান করতেছে, তাদের এজেন্ডাটা কি, তাদের পলিসি কি, এগুলো কিন্তু লোকাল লোকজন কিন্তু এত বেশি ডিটেলস জানে না। শুধু আমরা জানি যে হ্যাঁ জামাত থেকে দাঁড়াচ্ছে, বিএনপি থেকে দাঁড়াচ্ছে, বাট হু ইজ দ্যাট পারসন, সে কেমন, সে তার ক্যারেক্টার কেমন, তার ফিলসফি কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন, এত কিন্তু ডিটেলস কিন্তু আমরা আসলে বিসাইড ফিউ ইন্ডিভিজুয়াল, কিন্তু ওভারঅল ধরেন আমরা হয়তো 10-15% candidate people know very well, but beside that অন্যান্য লোকের কিন্তু কর্মকাজ এত বেশি ডিটেলস লোকাল লোকজন জানে না। শুধু পার্টির নমিনেশন পাইছে, পার্টির পক্ষে ভোট দিতে হবে, দিস ইজ দে ফলো। কিন্তু ধরেন যার সব লোকজন ইন্ডিপেন্ডেন্ট আছে, দে ডোন্ট সাপোর্ট লেটস জামাত, বিএনপি, নান অফ দিস পার্টি। কিছু কিছু লোক যখন আমেরিকাতে যখন ইন্ডিপেন্ডেন্ট 30% প্লাস, তো
এই লোকগুলো কাকে ভোট দেবে, কেন ভোট দেবে? এই লোকগুলো তো জানা উচিত যে এই যে রান করতেছে ভদ্রলোক বা ভদ্র মহিলা কিসের জন্য রান করতেছে, সে কে। এটা কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশের মিডিয়াতে বা বাংলাদেশে আমার মনে হয় না তারা এত সুন্দর ক্যাম্পেইন করতে পারতেছে। তারপরে বাংলাদেশের সিকিউরিটি অ্যাপারেটাস স্টিল ইজ ব্রোকেন অ্যান্ড ভেরি ফ্রাজাইল। সো এটা আর একটু যদি উন্নতি হতো এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট গ্রামে গিয়ে বা প্রত্যেকটা শহরে মহল্লায় গিয়ে যদি লোকজনের সঙ্গে কথা বলতে পারতো বা তাদেরকে পরিচয় দিতে পারতো, তখন হয়তো আরো বেটার হইতো বলে আমি মনে করি। কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়তো আমি দেখতেছি না আর কি, আমার যেটা মনে হচ্ছে আর কি। ওকে ওকে আমরা একটু ডক্টর নাকিবুর রহমান আপনার কাছে আরেকটু ফিরি, সেটা হলো জরিপ নিয়ে কথা বলছিলাম। জরিপগুলোতে কোনো জরিপে যেমন প্রায় 2.5 গুণের পার্থক্য প্রথম আলো জরিপ দেখিয়েছিল, কিন্তু এখনকার জরিপগুলো আবার নির্বাচনের ঠিক আগে 1 মাস আগে যেটি হচ্ছে সেটি হলো যে 1% 2% পার্থক্য। কিন্তু আপনার কাছে একটা বিষয় জানি, সেটা হলো যতটা বলা যায় দলের কৌশলের যদি কোনো গোপন কৌশল থাকে সেটি তো নিঃসন্দেহে আপনি বলবেন না গণমাধ্যমে, কিন্তু জামাত আসলে আগের যে নির্বাচনী তাদের ভোটার সংখ্যা সেটির তুলনায় এবার কেন আশা করছে যে তারা ক্ষমতায়ও যেতে পারে? এমন কি কাজ করছে যেটা তাদেরকে এতটা আত্মবিশ্বাসী করছে এবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত এবং জামাতের যে আপনি ঐক্য বললেন নির্বাচনী তাদের হাতে আসতে পারে? না, এটা জিনিসটা আমি যদি ব্যাখ্যা করি তাহলে পরে আপনি দেখবেন যে যখন যে কোনো জায়গায় যখন একটা বাইনারি চয়েস থাকে, মানে 0 অথবা 1, তখন কিন্তু তৃতীয় একটা দলের পক্ষে ভোট পাওয়াটা খুব কঠিন। আপনি আমেরিকাতে যদি দেখেন যে লিবারেটেরিয়ান কিংবা গ্রিন পার্টি যতই সুন্দর এজেন্ডা থাকুক না কেন, ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির বাইরে তারা ভোট বেসিক্যালি যায় না। ইদার অর, আপনি ডেমোক্রেটিক পার্টিকে পছন্দ না করলে রিপাবলিকান পার্টিকে ভোট দিবেন, রিপাবলিকান পার্টিকে পছন্দ না করলে ডেমোক্রেটিক পার্টিকে ভোট দিবেন। সো বাইনারি চয়েসের মধ্যে কিন্তু থাকে। একইভাবে আপনি যদি ইউকেতে দেখেন যে লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির মধ্যে ভোট কিন্তু বাকিদের উত্থানটা কিন্তু খুব লিমিটেড অন্যদের। সো বাংলাদেশেও কিন্তু দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে তৃতীয় জামাত কিংবা অন্য কারো পক্ষে ভোট পাওয়াটা খুব কঠিন ছিল। আপনি যদি আওয়ামী লীগ এবং বিএনপির যে ভোটটা আপনি হিস্টোরিক্যালি দেখেন, স্ট্যাটিস্টিক্যালি যেটা দেখে আপনি জামাতের জনসমর্থন কম এটা কনক্লুড করেন, আপনি কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের সেই ঐতিহাসিক ভোটারদের সাথে কথা বলে দেখবেন যে তারা কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির ডাইহার্ড সাপোর্টার না। কিছু কিছু ক্ষেত্রে অনেকে হয়তো আওয়ামী লীগের অন্ধ সাপোর্টার, কিন্তু বিএনপির ক্ষেত্রে এটা অনেক সময় যেটা ছিল যে আওয়ামী লীগকে পছন্দ না করার কারণে বিএনপিকে ভোট দেয়। সো এইবার এই বাইনারি চয়েসের মধ্যে কিন্তু আওয়ামী লীগ আর নেই, এবার হলো চয়েসটা হলো বিটুইন বিএনপি এবং জামাত। সো এই কারণে আপনি অটোমেটিক্যালি বিএনপিকে যারা অপছন্দ করে তাদের অটোমেটিক চয়েস কিন্তু হয়ে যাচ্ছে জামাত। এটা হলো একটা বিশাল দিক এবং এটা হলো বাইনারি পলিটিক্সের একটা বেনিফিট। দ্বিতীয় বিষয়টা হলো যে দীর্ঘ 17 বছর 2006 থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী যেইভাবে আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, তাদের শীর্ষ 10 জন নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, তাদের হাজার হাজার কর্মী সমর্থককে গুম করা হয়েছে, তারা সেই হাত হারা হয়েছে, অঙ্গ হারা হয়েছে, যেটা নিয়ে এখনো চলছে। অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। সো এই যে নির্যাতনের যেই ঘটনাগুলো, এটা কিন্তু বাংলাদেশের জনগণ নিজেদের চোখে দেখেছে। সো এই কারণে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি একটা সিম্প্যাথি মানুষের মধ্যে কাজ করছে। এবং তারপরে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে 2024 সালের আমাদের এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে গ্রামে গঞ্জে বিএনপির সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আই গিভ ডেফিনেটলি হাইয়েস্ট ক্রেডিট টু বিএনপি's লিডারশিপ, যে তারা চেষ্টা করেছেন তৃণমূলে তাদের নেতৃবৃন্দকে মানে কন্টেইন করতে, যে মানে অসম্ভব লেভেলের চাঁদাবাজি দুর্নীতিতে তারা নিমজ্জিত হয়ে গিয়েছেন, হাজার হাজার কর্মী সমর্থককে তারা বহিষ্কার করেছেন, বাট ডেসপাইট দ্যাট তারা কিন্তু কন্ট্রোল করতে পারেননি। এবং অনেক বিএনপির সমর্থক কিন্তু এই বিএনপির মানে নিও বিএনপির নেতৃবৃন্দ যারা গ্রাসরুটে চাঁদাবাজি করছে এটার ভিকটিমও হয়েছেন। এবং এটার কারণে একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে মানুষের, এটার একটা বেনিফিশিয়ারি হচ্ছে জামাত। এবং লাস্ট হলো যে যেই কথাটা মানুষের মধ্যে, যে আমরা সবকিছুই তো দেখলাম, এবার একবার জামাতকে সুযোগ দিয়ে দেখি। এবং এটার আমরা কিন্তু ফলাফল দেখছি যে স্পেশালি নতুন জেনারেশন জেনজিদের মধ্যে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রগতিশীল
মানুষজনের একটা সূতিকাগার। এখানে কোট আনকোট মৌলবাদীরা কোনো সময় জয়লাভ করতে পারবে না। কিন্তু আমরা দেখেছি যে এখানে ছাত্র শিবিরের শুধু জয়লাভ না, যে ভূমিধর জয়লাভ, যে সাদিক কায়েম ছাত্র শিবিরের ভিপি, তিনি 14,000-এর কাছাকাছি ভোট পেয়েছেন। সেখানে বিএনপির নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছে মাত্র 6,000 ভোট। এই যে শিয়ার ডিফারেন্সটা, এবং শুধু তাই না, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখলাম আমরা, তারপরে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখলাম, এবং সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্রদল মানে দে এইড দ্য হাম্বল পাই, যে তারা নিজেরা তাদের সর্বোচ্চ পদ দুইটা ভিপি এবং জিএস তারা নুরুর দলকে, ছাত্র অধিকার পরিষদকে ছেড়ে দিয়েছে। এবং রাকিব কিন্তু ক্যাম্পাসে হি ওয়াজ এ সেলিব্রিটি, যিনি ভিপি পদে দাঁড়িয়েছিলেন ছাত্র দলের সমর্থনে। তিনি ছিলেন জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তিনি ছাত্র অধিকার পরিষদের সভাপতি। জুলাই আন্দোলনে তিনি ভূমিকা রেখেছিলেন, একটা বিরাট বড় সেলিব্রিটি ছিলেন। খাদিজা, যিনিও ছাত্র অধিকার পরিষদের নেত্রী ছিলেন, তিনি 13 মাস জেলখানায় ছিলেন, জেল খেটেছিলেন। সো এরকম মানে ব্যক্তি যাদের প্রতি সাধারণ ছাত্রদের সিম্প্যাথি আছে, এবং বলা হচ্ছে যে এই দুজন যদি ছাত্র দলের প্যানেল থেকে না নির্বাচন করতেন তাহলে হয়তো তারা নির্বাচিত হতেন। এবং আমরা যদি দেখি যে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার পরে একটা মোমেন্টাম কিন্তু তৈরি হয়েছিল বিএনপির সমর্থনে, এবং তিনি নিজে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তিনি কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, অনেককে তিনি ডেকে বসিয়ে দিয়েছেন। সুতরাং এইটা কিন্তু ইটস এ বেল ওয়েদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের ভরাডুবি, এবং এখানে ভিপি জিএস এজিএস সহ একেবারে ক্লিন সুইপ ইসলামী ছাত্র শিবিরের, এটা জেন জিকে খুবই উৎসাহিত করছে। এবং আমার ধারণা যে ইনশাআল্লাহ বাংলাদেশে যদি একটা নিরপেক্ষ নির্বাচন হয়, এখনো অনেক চ্যালেঞ্জ আছে প্রশাসনের, আমরা পরিষ্কার কিছু দ্বিচারিতা দেখছি। যদি ওভারঅল নির্বাচনটা সুষ্ঠু হয়, প্রশাসন যদি নিরপেক্ষ থাকতে পারে, ইনশাল্লাহ আমরা আশা করি যে খুবই কম্পিটিটিভ একটা নির্বাচন হবে, এবং এই নির্বাচনে যেই জয়লাভ করে সেই বাংলাদেশের জন্য একটা ভালো কিছু বয়ে আনবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই দৃঢ় বিশ্বাসটা আসলে আমাদের দর্শক যারা আছেন তাদেরও সবার হয়তো প্রবাসে থাকছেন, কিন্তু মন পড়ে আছে আগামী 1 মাসের মধ্যে যে নির্বাচনটি হতে যাচ্ছে। এবং এবার তো প্রবাসীরাও ভোটের কার্যক্রমে অংশ নিচ্ছেন, তারা অলরেডি ব্যালট পেয়েছেন, পাঠাতে শুরু করছেন, নানা ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। সবকিছু মিলে জমজমাট একটি নিরাপদ এবং একটি একেবারে দলমত নিরপেক্ষভাবে অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন হোক, যেখানে জনগণ তাদের প্রার্থী, তাদের প্রতিনিধি বাছাই করে নেওয়ার সুযোগ পাবেন। এবং দর্শক যারা দেখছেন, ভোটাররা যারা দেখছেন, তারাও আপনাদের প্রার্থীদের কাছে এই প্রশ্নটি করার চেষ্টা করবেন যে আপনাকে যে আমি নির্বাচিত করব, আপনি নিজে চাঁদাবাজি করবেন কিনা, আপনার সমর্থকরা চাঁদাবাজি করবে কিনা, আপনি কোনো অন্যায় আইনের শাসন সেটি প্রতিষ্ঠায় কতটা ভূমিকা রাখবেন, কি প্রতিশ্রুতি আসলে আপনি দিচ্ছেন যার বিনিময়ে আমি আপনাকে এই মূল্যবান ভোটটি দেব, সেটিও নিশ্চয়ই আপনাদের প্রার্থীদের কাছে আপনারা জানার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, আপনাদের আমাদের 3 জন আলোচককে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সময় এবং মতামতের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।